সব চোর। এই চোরগুলি গেছে এখন মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য। ভাই আমাদের দুর্ভাগ্য হলো এটাই, আমরা ভোট দিয়ে বড় চোর ছোট চোরের মধ্যে একটা নির্বাচিত করি। আমি অদ্দূর যাব না, এই যে আমাদের এই খুব কেঁদে কেঁদে বলেছিল যে নাকি মানে হাসি কথা বললো কান্না কান্না লাগে। হ্যাঁ মাসুদ, ওর বাবা ইলেকশন করতেছে, ওর বাপের চেয়ে ওর সম্পদ বেশি। তো ও তো কয়েকদিন আগে চাকরির জন্য আন্দোলন করছিল রে ভাই, এবং তার বাড়ি সবচেয়ে ভাঙা খারাপ বাড়ি। সে তো কয়েকদিন আগে চাকরির জন্য আন্দোলন করছে, চাকরি করার জায়গা না। এবং তাদের সঙ্গে খাওয়ার টাওয়ার ছবি তো আমরা দেখছি, খাওয়ার ছবি দেখছি, কি দিয়ে খাচ্ছে, কি পোশাক পরছে, এগুলো তো আমরা দেখেছি। কিন্তু 2 বছর পরে কিন্তু 2 বছর পরে দেখা গেল যে সেই হাসান মাসুদি আরেকটা জায়গাতে বলছেন যে তার মানে তারা পারিবারিক ভাবেই আসলে অনেক সেই রকম অর্থবিত্তের মালিক এবং তাদের পুকুরই আছে প্রায় 4-5টা। মানে এই বিষয়গুলো আসলে আমাদেরকে কনফিউজ করে না। পুকুরটা কার? ওর বাপের। ওর বাপের তো, তোর বাপের সম্পদ হচ্ছে কম হয় কেমন করে? তাইলে সেক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে তো তাহলে নিশ্চয় প্রশ্ন উঠে। বাপের সম্পদ হচ্ছে কম হয় কিভাবে ভাই? এরা সব চোর, সহজ সরল বাংলায় সব চোর। আপনি আমাকে বলেন যে কি বলে জামাতের আমিরের ইনকাম কত? জামাতের আমির হলো গিয়ে তার পেশা চিকিৎসক, পেশা চিকিৎসক, উনিও চিকিৎসক, ওনার নামও ডাক্তার আছে, উনিও ডাক্তারি পাস করছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। ওনার পেশা কি? উনি তো ডাক্তারি পাস করলে পেশা চিকিৎসক হয়ে গেল। ওনার চেম্বার কোথায়? উনি কোথায় প্র্যাকটিস করেন? যদি নন প্র্যাকটিসিং হন, ডক্টর হন, তাহলে তার পেশা চিকিৎসক হয় কেমন করে? তার পেশা অন্য কিছু। পেশা তার ইনকাম কত দেখাচ্ছে দেখেন তো, তার ইনকাম কত? তার ইনকাম তো 3 লাখ টাকা, কত টাকা দেখলাম? হ্যাঁ এরকমই দেখি 3,60,000 টাকা তার বাৎসরিক ইনকাম। তার মানে প্রতি মাসে 25,000 টাকা। এবং কিছু দান থেকে আসে, কিছু মানে ব্যক্তিগত ইনকাম। ভাই আমি একটা বেকার লোক, আমি গত 4 বছর ধরে চাকরি করি না, 3 বছর ধরে চাকরি করি না, আমি ইউটিউবে করি। আমার তো প্রদর্শিত, আমি তো ইনকাম ট্যাক্স দেই। ইউটিউবে যে ইনকাম করি সেই টাকার অঙ্ক তো ওনার কয়েকশো, মানে ওনার প্রায় 10 গুণ। ভাই বুঝলাম তো আপনি আমারে, উনি যে গাড়িতে উঠেন, ওই গাড়ি আমি একটা গাড়ি নেই, আমার আমি গাড়িতে উঠতে পারি না। সেটাই বলা হচ্ছে যে এর মধ্যেই আমরা দেখছি যে নির্বাচনের পরিবেশ নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছে এবং নির্বাচনের পক্ষপাতিত্বের এক ধরনের অভিযোগও উঠেছে বিভিন্ন দলের পক্ষ থেকে। আজকে যেমন হাসনাত আব্দুল্লাহ বলেছে যে প্রশাসন মনে হয় বিএনপির দিকে একটু ঝুঁকে আছে। বিএনপি কিছুদিন আগে বলেছিল এনসিপির দিকে প্রশাসন ঝুঁকে আছে। মানে সবকিছু মিলিয়ে আসলে নিরাপত্তা বা লেভেল প্লেইং ফিল্ড, এই বিষয়গুলো তো বেশ গুরুত্বপূর্ণ বিষয়। মাসুদ কামাল, দেখেন এই যে অভিযোগ না, অভিযোগগুলো কিন্তু অসত্য না, এই অভিযোগগুলিকে উড়ে যেতে পারবেন না। হাসান আব্দুল্লাহ আজকে যে অভিযোগ, এটা ঠিক। কয়েকদিন আগে যে বিএনপির অভিযোগ ছিল, ওইটাও ঠিক। আবার অনেকে বলছে যে এই প্রশাসন তো জামাতের প্রশাসন, ওইটাও ঠিক। সবগুলি ঠিক। ঠিক এই কারণে যে এই প্রশাসন তো কনফিউজ প্রশাসন। আপনি এখন যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ কিন্তু যখন একটা লোক যখন প্রশাসনে যে ডেপুটি সেক্রেটারি, সে তার চাকরি চুক হবে। আজকে যে ডেপুটি সেক্রেটারি, আজকে যে ডিসি বিভিন্ন এলাকার যে 64 জেলার যে 64 জন ডিসি, এদের চাকরি চুক হবে আওয়ামী লীগ আমলে। সবার চাকরি হচ্ছে আওয়ামী লীগ আমলে, হয়েছে না? তাহলে আওয়ামী লীগ আমলে কি মনে করেন আপনার জামাতের ডিসি কে তারা নিবে? নাই। বিএনপি ডিসি নিবে না। তাহলে বলবেন আপনি যে না ভাই, আমি আসলে আওয়ামী লীগের কথা বলছিলাম, কিন্তু আসলে আমি গুপ্ত জামাত ছিলাম, আসলে আমি গুপ্ত বিএনপি। তাহলে ওনারা সবাই গুপ্ত, ওকে ফাইন। এই গুপ্ত লোকগুলি এসে নিয়ে চাকরি করছে। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি, যে লোক ওই সময় গুপ্ত ছিল, সে লোক এই সময় গুপ্ত হইতে পারে ভাই? এখনো সে গুপ্ত। এখন সে বলতেছে আমি জামাতের, বলতেছে আমি আওয়ামী লীগ, বিএনপির, আসলে তারা গুপ্ত আওয়ামী লীগ। যদি আমি বলি আপনাকে ফিরাবেন কি দিয়া? এই কথা তো লজিক্যাল কথা, তো এখন প্রমাণ তো করতে হবে। এখন কোশ্চেনটা হল কি, এরা আসলে গুপ্ত হচ্ছে কেন? এরা আসলে গুপ্ত হতে চায় কেন? চায় এই কারণে তারা মনে করে যে ভাই আমার তো চাকরি রক্ষা করতে হবে। মাঝখানে একবার আওয়াজ উঠল ওটা যে 2018 নির্বাচনে যত ডিসি ছিল সবার চাকরি নাই, সব এসপি চাকরি চলে যাবে, এরকম তো আওয়াজ ছিল, ওএসডি করছিল, অনেকগুলোই করছিল। তো এখন কি হবে? এখন সবাই যাবে ডিসি হবো না,
ওই ঝামেলা মধ্যে যাওয়ার দরকার নেই আমার। তুই চাকরি চলে যাওয়ার পরে কি আসে না আসে কোনো তো ঠিক নাই। তো এখন এই যে জায়গাটা, যে যদি তারা জানতো যে আমাদের পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় প্রভাব আসবে না পরবর্তী সময়ে, আমরা আমরা প্রফেশনাল আমলা হিসেবে কাজ করতে পারবো বাকি জীবন, তাহলে কিন্তু সমস্যা হতো না। কিন্তু সমস্যা রয়েছে যে শেখ হাসিনার আমলে এটা শুরু হয়েছে 2001 সাল থেকে, মানে তারপরে শেখ হাসিনা এটাকে একদম একটা অসাধারণ পর্যায়ে নিয়ে গেছে সে, যে এই সময়ে তারা এটাকে এত দলীয়করণ করছে, এত রাজনীতিকরণ করছে, যে এখন এটা প্রতিদিন আগের দিনের চেয়ে খারাপ হচ্ছে, আগামীতেও খারাপ হবে। দেখেন ছোট ছোট পোলাপান ডিসি নিয়োগ দিছে, এই জন্য আজকে এক ছোট পোলাপান যে ওসি বলতে পারে যে এক এসআই আগুন দিয়ে পুরাই দিছি। কাজী সালুমের আসলে কোনো গাড়ি নেই এবং নিজস্ব কোনো গাড়ি নেই, নিজস্ব কোনো বাহন নেই, এরকমটা বলা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু তাদেরকে গাড়িতে, দামি গাড়িতে চড়তে দেখি। শুরুর দিকে তারা বলতেন যে তারা বন্ধুদের গাড়িতে করে আসেন, কিংবা কেউ তাদেরকে কেউ সাহায্য করতেও চান, সহযোগিতা করতে চান। এখন আসলে বাস্তবতাটা কি ডাক্তার জাহিদ, আপনার কি মনে হয় আসলে এই হলফনামা যে দেয়া হয় এগুলোর পেছনের গল্পগুলো তো খুব আসলে কঠিন, এবং কঠিন হলেও সত্য, এমনটাই তো? আচ্ছা, একটা জিনিস একটু বলা ভালো, আমরা এখন ওনাদের প্রতি অনেক বেশি সার্ভেইলেন্স করছি, কারণ ওনারা জনপ্রতিনিধি হতে চাচ্ছেন। কিন্তু বাংলাদেশে ইনকাম ট্যাক্সের স্টোরিটা কি আসলে? জেনারেলি আপনি আপনার আশপাশে খুব বেশি মানুষ খুঁজে পাবেন যিনি তারা আসলে আয় পুরোটা প্রদর্শন করেন, ভালো মানুষ, বৈধ উপার্জন করেন। ধরুন আমি খুব প্রচুর উপার্জন করেন, এরকম আমি যেহেতু নন প্র্যাকটিসিং ডাক্তাররা প্রচুর টাকা উপার্জন করেন বৈধভাবে, লয়াররা করেন। কজন তার ইনকাম ট্যাক্সের এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি প্রদর্শন করেন? সমস্যাটা কিন্তু অনেক গভীরে, হ্যাঁ, এনাদের সমালোচনা আমরা করছি এবং বেশি করছি, এটাও যৌক্তিক, কারণ উনি জনপ্রতিনিধি হতে যাচ্ছেন। সেই জন্য একজন সাধারণ প্রাইভেট সিটিজেন ওনারটা তো প্রদর্শন করার জন্য, পাবলিক করার জন্য শর্ত নাই, এখানে শর্ত আছে, কারণ আপনি একটা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন, আপনি আমাদের দেশের একজন আইন প্রণেতা হতে যাচ্ছেন, সুতরাং আপনার এটা লাগবে। আমরা সমালোচনা করছি, প্রবলেমটা কিন্তু ওই জায়গায়। দ্বিতীয় যে কথাটা একটু বলি, আমি এবার একটু মাসুদ ভাইয়ের সাথে আমি একমত, এই জিনিসগুলো আসলেই ফেসবুকে ফান দেখছি এরকম। আগে স্ট্যাটিস্টিক্স নিয়ে বলতো না যে মিথ্যা 3 রকম, লাই, ব্লেটেন্ট লাই এন্ড স্ট্যাটিস্টিক্স। এখন লোকজন বলছে লাই, ব্লেটেন্ট লাই, আর হচ্ছে নির্বাচনী যে হলফনামা, এটা এরকম ব্যাপার হয়ে গেছে। এটা মানুষ বিশ্বাস করছে না যে লাই করছে না। আর একটা অদ্ভুত নিয়ম আছে, আপনি আদিতে যত টাকায় কিনেছিলেন মূল্য সেটা অনুযায়ী দেখাতে হয়। আপনি অনেক আগে একটা বাড়ি কিনেছেন কয়েক লাখ টাকা, সেটা এখন কয়েক কোটি টাকা হলো না, কয়েক লাখ টাকা হিসাবে দেখানো হয়। এইসব নানান জটিলতা আছে। তবে একটা আশার দিক বলি আমি, এভাবেই আসলে গণতন্ত্র এগিয়ে যায়। একসময় তো এই জিনিসটা ছিল না, যে আমরা আজকে হাসাহাসি করতে পারছি। কেন পারছি? কারণ এটা নিয়ম হয়েছে। এটা 11 সরকারের সময় এই নিয়মটা হয়েছে। ফ্লস ছিল। আমি নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের সদস্য ছিলাম, সেখানে আমরা এই ফর্মটাকেও পাল্টে দিতে বলেছি। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, আমি নির্বাচনের আগে ভূমি প্রতিমন্ত্রীর যে অসংখ্য ফ্ল্যাট আছে এটা ছিল না, উনি ওখানে বিদেশে সম্পত্তি বলে আলাদা কোনো কিছু ছিল না। এবার কিন্তু এগুলো আলাদা করে আপনাকে দেখাতে হবে। এখন এটা হলো আমরা হাসাহাসি করছি, কিন্তু যেটা জরুরি, সামনে আমরা এই চাপটা এবারও রাখবো, ভবিষ্যতেও রাখবো। নির্বাচনের আগে সব যাচাই বাছাই সম্ভব হয় না, নির্বাচনের পরে র্যান্ডমলি, সবগুলো তো বটেই, কিন্তু আগেই র্যান্ডমলি কিছু যাচাই বাছাই করা, এবং কয়েকটা যদি আপনি ধরতে পারেন যে এখানে অপ্রদর্শিত কিছু আছে, তাহলে এই জিনিসগুলো নিয়ে যদি আপনি ব্যবস্থা নেন, এটা কাজ করবে। সেটা কি হয় আসলে? সে নির্বাচন পরবর্তী সময়ে হয়? কোনোদিনই হয়নি, কিন্তু এই সংশোধনে এবার আনা হয়েছে। আপনার ভবিষ্যতে যে কোনো সময় যদি এটা ধরা পড়ে, তাহলে আপনার সদস্যপদ বাতিল হতে পারে। সেই কারণে আমি মনে করি, ওই যে বললাম আমরা এক ধাপ করে আগাবো। আসলে এতদিন আমাদের কি সমস্যা ছিল, আমি প্রায় এই জন্য বলি, যেটা নির্বাচনই হয় না। আমরা চেয়েছি ফর গডস সেক একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হোক। এই যে আমরা এই আলোচনা কি গতবার করার এত সুযোগ ছিল? 24-এর আগে আপনি করেন নাই। শুধুমাত্র ওই যে সাইফুজ্জামান চৌধুরী, ওনার এত ফ্ল্যাট ধরা পড়ার পর কথা হলো একটু। এর আগে কি আমরা হলফনামা ধরে এত কথা বলেছি? ওটা নির্বাচনই না। এখন যেহেতু নির্বাচনটা ঠিক হচ্ছে, এবার আমরা যতটুকু বলছি, নির্বাচনের পরে যদি এটা নিয়ে ধরপাকড় না হয়, শোরগোল হবে। পরের নির্বাচনে দেখবেন আমরা আরেকটু এগিয়ে যাব, সবাই আরেকটু সতর্ক হবে, এবং তারপরে নির্বাচনে হয়তো আবার যাচাই বাছাই বাড়বে। এভাবে আগাবো। সো হতাশার দিক তো আছেই, কিন্তু আমরা এই জিনিসগুলো করতে শুরু করি। আপনি নতুন সরকার গঠনের পরে এই যে আপনার বলছেন যে একে একে ধাপে এগিয়ে যাব, ধাপে এগোনোর বিষয়টা, কিংবা ধাপে আমরা এটা ঠিক করে ফেলবো, ওটা ঠিক করে ফেলবো, সংস্কারের জন্য তো 1.5 বছর 2 বছর সময় আমরা দিয়েছি। আপনি সবকিছু ধাপে করতে হবে।
আপনি একবারে পারবেন না, একবারে পারবেন না। এই কারণে ধাপে ধাপে হয় কি হবে, যেমন ওই যে কথাটা জায়েদ বললেন যে আমরা তো এখন আলোচনা করতে পারছি, আলোচনা করতে পারছি না, কারণ আগেইবারে আলোচনা যাতে নাকি আরো বেশি না হয়, সবাই কেয়ারফুল হবেন এবং তারা হয়তো ঠিক মতো দিবেন। এইগুলো হয় কি, যিনি ফর্মটা পূরণ করেন, মানে শফিক সাহেব নিজে ফর্মটা পূরণ করছেন এটা আমি বিশ্বাস করি না। ওনার কিছু লোকজন থাকে, তারা বলে এটা অনেকটা ইনকাম ট্যাক্স ফাইলের মতো। ইনকাম ট্যাক্স ফাইল নিজে নিজে করে এরকম খুব কমই আছে বাংলাদেশে। এটা করে কি ইনকাম ট্যাক্স লয়ার আছে একজন, আজব আজব সব বিষয় বসায় দেয়, যে নাকি উনি জানেনও না, বসাই দিচ্ছে। তো এখন এটা দেখায়, ওটা দেখায়, ওটা কিনছে, ওটা কিনছে, কিনা কিনা কেমনে কেমনে করে জানি আপনাকে একটা জিরো সাইজ দেখাই দিবে। তো এখন এটা করে, এটা করে, তো এখন ওরা এটা করে, যে কারণে আপনি দেখবেন ইনকাম ট্যাক্স ফাইল নাকি আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন যে একজন জর্দা ব্যবসায়ী সে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ইনকাম ট্যাক্স দেয়। তো আমরা এটা কিন্তু অনেক হাসাহাসি করি, খুশি হয়, তাই নাকি তাই নাকি। কিন্তু এটা দেখে কিন্তু ওই যে যারা বড় বড় ব্যবসায়ী এরা কিন্তু লজ্জাও পায় না, লজ্জা পায় না। ওদের তো লজ্জা পাওয়া উচিত ছিল যে ওই জর্দা ব্যবসায়ী কিভাবে আমার চেয়ে বেশি ইনকাম ট্যাক্স দেয়। ওরা লজ্জা পায়, ওরা খুশি হয় যে হ্যাঁ মেবি আই এম স্মার্ট। যেটা নাকি ট্রাম্প বলছিল, কিন্তু সে ট্রাম্পও কিন্তু ইনকাম ট্যাক্স দেয় না, মানে $100-200 দেয় না। তাকে জিজ্ঞাসা করছিল, আমি স্মার্ট এই জন্য আমি দিই না, তুমি পারলে আমার ধরো, মানে স্মার্ট হলে আমি দিতে না আমাকে তুমি পারলে ধরো, আমি চুরি করছি, পারলে তুমি আমাকে আটকাও, আটকাতে পারে নাই, তাকে তো আটকাতে পারে নাই। তো হিসাবটা ওইভাবে হয় আর কি। এখন আমি মাঝে মাঝে তো বলি যে দুর্নীতি ধরার সবচেয়ে সহজ উপায় হলো কে কত টাকা ইনকাম ট্যাক্স দেয় এটা আপনারা প্রকাশ করে দেন, মানুষ জানুক। তখন আমরা বলে কি না, এই ট্যাক্সের ফাইলটা মানুষের ব্যক্তিগত গোপনীয়তার ফাইল, যদি সেটাই হয় তাহলে হলফনামা আবার ট্যাক্সের ফাইল জমা দেয় কেমন করে? ওখানে গোপনীয়তা নষ্ট হচ্ছে না? ওই কারণে ওই যে ওনারা যে এখন জনপ্রতিনিধি হবেন, কোশ্চেনটা হলো জানেন, এইগুলো এই যে ওপেন করে দেওয়া হচ্ছে এটা ভালো, এটা ভালো মানে কি জানেন, এখন কিন্তু শফিক সাহেব বলেন, তারেক রহমান সাহেব বলেন, তারেক রহমান সাহেবের বছর ইনকাম 6 লাখ টাকা দেখেছি, ওটা বাৎসরিক ইনকাম 6 লাখ টাকা, যেটা হইল রে ভাই 25-26। তো এখন এটা যদি হয় তাহলে কি হচ্ছে, ওনারা কিন্তু লজ্জা পাবে, একটু ভাববে এই যে আমি যাচ্ছি, এর মধ্যে কেউ না কেউ তো জানে যে আমার বাৎসরিক ইনকাম দেখাইছে 3 লাখ টাকা, সে আমার সম্বন্ধে কি মনে করতেছে। এই দুজন লোক তো তোমাকে আমি বলতেছি আজকে, দুজন লোক দেখলে আমি ভাববো কিভাবে তার 6 লাখ টাকা ইনকাম হয়, কিভাবে তার 3 লাখ টাকা ইনকাম হয়, তাহলে এটা কেমনে হলো? নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি হবে যে এই যে হাস্যকর হলফনামা দিচ্ছে তুমি কি করছো, সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করবে আপনারা এটার ব্যাপারে কি করেছেন বলেন। এই করতে করতে আসলে দেখা যাবে এগুলো ধাপে ধাপে অগ্রগতি হবে, তবে শর্ত একটার পর একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হতে, মানে জবাবদিহিতার জায়গাটা